জেনারেলি এতদিন যা দেখা গেছে যে বেশি পার্সেন্টেজ ভোট হচ্ছে মানেই শাসক দলের বিদায়। এখানে তৃণমূলের বিদায় হচ্ছে ২০১১ তে যেমন একটা ক্লিন সুইপ হয়েছিল তৃণমূলের। সিপিএম একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল। ২০২৬ তেও বিজেপির ক্লিন সুইপ হচ্ছে, তৃণমূল ধূলিসাৎ হতে চলেছে। এবার লোকজন বিজেপিকেও ভোট দিচ্ছে এবং তৃণমূলকে হারাতে ভোট দিচ্ছে। এবার একেবারে ক্লিন সুইপ হবে। পদ্মই জিতবে। গেরুয়া আবির খেলবে ৪ঠা মে। এবং আমার যতটুকু আশা, আমরা বলছি তাই আমার মনে হচ্ছে আরো বেশি সিট হবে। আমার মনে হচ্ছে বিজেপির আসন ১৮০ ছুঁয়ে যাবে দুটো ফেজের পর। ১৫২টার মধ্যে কটা পাবে? উত্তরবঙ্গ যে এবার আবার যে বিজেপিকে ভালো ফল করতে সাহায্য করবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার উত্তরবঙ্গের পাশাপাশি এবার কিন্তু কলকাতার অনেকটা অংশে এবং এই দক্ষিণবঙ্গের অনেকটা অংশেও কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফল করতে চলেছে। আমার আসন মেমারি, যেমন কোনোবার তো বিজেপি জেতেনি। এই প্রথমবার মেমারি আসনটা বিজেপি জিততে চলেছে। ৬ এর অত আসন পাওয়ার পর ১১ তে সিপিএম ধূলিসাৎ হয়ে গেছিল। ২০২১ ওই অত আসন পাওয়ার পর ২০২৬ তৃণমূল ধূলিসাৎ হতে চলেছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। জানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্ব গোয়েন্দা দপ্তর ডিআইবি, আইবির রিপোর্ট কি এবং আইপ্যাক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে এতদিন ধরে টেনে চলেছে, তাদের রিপোর্ট কি, এই দুটো রিপোর্ট কিন্তু জানতে হবে। তাদের রিপোর্ট গোটা রাজ্য জুড়ে বলছে যে এবার তৃণমূল আর কিছু করতে পারছে না। আর মেমারিতে ওই একই রিপোর্ট আইপ্যাক এবং ডিআইবি রিপোর্ট বলছে যেখানে বিজেপি প্রার্থী এগিয়ে যাচ্ছে এবং প্রতিদিন এগোচ্ছে। এখানে যা হচ্ছে সবই এই তৃণমূলের ছ্যাঁচড়ামি চলছে। মানে সব জায়গা থেকে আমার ফ্ল্যাগ ফেস্টুন গুলো ছড়িয়ে সরিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে, ফ্ল্যাগ গুলো ফেলে দিচ্ছে। এগুলো তো ভয়ের কারণ। যদি জেতার ব্যাপারে নিশ্চিত থাকে তাহলে বিরোধী দলের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়তে হবে কেন? ছিঁড়ছে মানেই হচ্ছে তারা ভয় পেয়েছে। এবং ওই যে বললাম, পুলিশের রিপোর্ট নিচে বলছে যে বিজেপি প্রার্থী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তৃণমূলের প্রার্থী পিছিয়ে পড়ছে। এবং সেই জন্য টাকার রাজনীতি শুরু হয়েছে। বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে, আদিবাসী অঞ্চলে গিয়ে টাকার হরিল লুট চলছে। মদ মাংস এসব খাওয়ানো চলছে। মনে হয় না এবার কোনো সুবিধা করতে পারবে। মেমারিতে পদ্মফুল ফুটে গেছে অলরেডি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গকে চিতায় তুলে দিয়েছে, শুধু আগুন লাগানোর অপেক্ষা। এবার পদ্ম ফুটবে, পরিবর্তন আসছে এবং দেশ যেমন এগিয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদীর হাত ধরে পশ্চিমবঙ্গ সেভাবে এগিয়ে যাবে এবং আমরা সেই অনুগত সৈনিকের মতন কাজ করব। প্রচার জোর কদমে চলছে আমাদের চোখের সামনে। এক্ষুনি তো সারাদিন প্রচার করছেন, না খাওয়ার সময় নেই। একদম জনসংযোগ প্রায় কমপ্লিট বলা চলে। আমি এবার একটা প্রশ্ন করব। একজন সাংবাদিক হিসেবে আপনি সারা বছর মানুষকে অবগত রাখেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিয়ে। প্রথম দফার যে নির্বাচন হলো আমরা দেখলাম একদম রেকর্ড ভোটদান। কিসের ইঙ্গিত মানবদা? একদম প্রথম দফায় কার ঝুলিতে কত আসন যেতে পারে বলে আপনি মনে করছেন যেভাবে ভোটদান হলো? দেখো, ৯২-৯৩% ভোট পড়েছে। এটা একটা হ্যাবক ভোট এবং এটা যে পরিবর্তনের ভোট এটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এই এসআইআর এ বেশ কিছু যে নাম বাদ গেছে, ফলে পার্সেন্টেজটা বাড়ারই কথা ছিল। কিন্তু এভাবে ৯২% ৯৩% মানুষ ভোট দেবে সত্যি ভাবতে পারেনি। এবং জেনারেলি এতদিন যা দেখা গেছে যে বেশি পার্সেন্টেজ ভোট হচ্ছে মানেই শাসক দলের বিদায়। এখানে তৃণমূলের বিদায় হচ্ছে। ২০১১ তে যেমন একটা ক্লিন সুইপ হয়েছিল তৃণমূলের, সিপিএম একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল। ২০২৬ তেও বিজেপির ক্লিন সুইপ হচ্ছে, তৃণমূল ধূলিসাৎ হতে চলেছে। আপনি যখন এই কথা বলছেন, ঘাসফুল শিবিরের মতে তারা বলছেন যে ৯০% ভোট পড়েছে। তা মূলত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণেই এই হার বেড়েছে। এটা বলছে, তারা বলছেন পাটিগণিত এবং বলছেন কোনো রাজনৈতিক রসায়ন নেই। অর্থাৎ আগের চেয়ে বেশি মানুষ ভোট দিচ্ছেন এমনটা নয়। বরং মোট সংখ্যা কমায় শতাংশ বেড়ে গিয়েছে। তার ফলে পার্সেন্টেজটা বাড়িয়ে দেখানো হচ্ছে। তৃণমূলের আরো দাবি যে এসআইআর এর জন্য হয়রানির কারণে মানুষের মনে ক্ষোভ রয়েছে। তাই ভোট যদি বেশি পড়ে তাহলে বিজেপির বিরুদ্ধেই যাবে। সেটা তো ৪ তারিখেই দেখা যাবে। আর এই যদি ক্লিন সুইপ না হতো, আমি যেটা বললাম, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত উস্কানি দিত না। সারাদিন উস্কানি দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ভাষণে। অন্য কোনো নেতা হলে এতক্ষণ হয়তো গ্রেপ্তার হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পারছে ভুল বুঝিয়ে যাচ্ছে বাংলার মানুষকে। নির্লজ্জ মিথ্যা কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন। এগুলো হতো না যদি তৃণমূল জিততো আর কি। ৯২-৯৩% মানুষ মাঠে নেমেছে। হিন্দুদের ভোটদানের হার প্রচন্ড বেশি। এর পুরোটাই তৃণমূলের এগেন্সটে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য স্টেজ থেকে বলছেন যত বেশি ভোট পড়েছে ওগুলো সব আমাদের ঝুলিতেই যাবে, আমরাই আবার আসছি ক্ষমতায়। এটা ঠিক কিরকম স্ট্র্যাটেজি? পরের ভোটটার জন্য স্ট্র্যাটেজিটা তো ধরে রাখতে হবে। এখানে বিজেপির ক্লিন সুইপ হয়েছে। উত্তরবঙ্গ এবং বাকি যে দক্ষিণবঙ্গের আসনগুলো ভোট হয়েছে, বিজেপির ক্লিন সুইপ হয়েছে। ২০১১ তে যেমন তৃণমূলের ক্লিন সুইপ হয়েছিল, অ্যাকচুয়ালি মানুষ কিন্তু তৃণমূলকে ভোট দেয়নি। ২০১১ তে মানুষ সিপিএম এর হাত থেকে বাঁচতে ভোট দিয়েছিল। ফলে তখন তৃণমূল ছাড়া কোনো অপশন ছিল না এবং আমরা যারা পরিবর্তন চেয়েছিলাম তারাও চেয়েছিলাম যে সিপিএম এর দাদাগিরি শেষ হোক। এবারও সেই একই ভোট হচ্ছে। এবার লোকজন বিজেপিকেও ভোট দিচ্ছে এবং তৃণমূলকে হারাতে ভোট দিচ্ছে। এবার একেবারে ক্লিন সুইপ হবে। পদ্মই জিতবে।
গেরুয়া আবির খেলবে ৪ঠা মে এবং আমার যতটুকু আশা আমরা বলছি তাই আমার মনে হচ্ছে আরো বেশি সিট হবে। আমার মনে হচ্ছে বিজেপির আসন ১৮০ ছুঁয়ে যাবে দুটো ফেজের পর। শেষ হয়ে যাবে। আপনারা যেভাবে বলছেন সেটা হচ্ছে ১ম দফার নির্বাচন হলো। সেটাতে ১৫২টার মধ্যে কটা পাবে? আরামসে আমাদের যেটা সবচেয়ে কম করে যেটা ধরা হয়েছে। অনেক নেতারা তো অনেক বেশি বলছেন, সেটাও হতে পারে ক্লিন সুইপ যদি হয়ে যায়। যেটা একেবারে কম করে বলা হচ্ছে সেটা হচ্ছে ১১০ কম সে কম। সবচেয়ে কম পক্ষে। সেটা ১১০ ধরা হয়েছে। এবং এটা যদি একেবারে ক্লিন সুইপ হয়, যদি ২০১১ র মতন ভোট হয় তাহলে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করব। মানো তো আপনার ২০ থেকে ২৫ বছরের বেশি সাংবাদিকতার অভিজ্ঞতা। সেই সাংবাদিকতার অভিজ্ঞতা কি বলছে? কারণ একটা বিষয় আমি জানতে চাইবো, এটা অনেক সোশ্যোলজিস্টরা বলছেন বা ভোট কুশলীরা অনেক সময় একটা কথা বলছেন। এই যে ২ দফায় নির্বাচনটা রাখা হলো। মূলত তারা বলছেন উত্তরবঙ্গে সেটা নাকি আপনাদের গড়, আপনাদের দুর্গ। সেই হিসেবেই কি নির্বাচনের দিনটা এভাবে উত্তরবঙ্গে আমরা বরাবরই ভালো আসন পাই। বিজেপি উত্তরবঙ্গে বরাবরই ভালো আসন পায়। উত্তরবঙ্গের সংগঠনটা যথেষ্ট ভালো। দক্ষিণবঙ্গ বা কলকাতা যে সংগঠনগুলো রয়েছে তার চেয়ে উত্তরবঙ্গ সংগঠন বরাবরে ভালো। উত্তরবঙ্গ বরাবর পশ্চিমবঙ্গ বিজেপিকে জিতিয়ে এসছে এবং সেটা বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে। ফলে উত্তরবঙ্গ যে এবার আবার যে বিজেপিকে ভালো ফল করতে সাহায্য করবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার উত্তরবঙ্গের পাশাপাশি এবার কিন্তু কলকাতার অনেকটা অংশে এবং এই দক্ষিণবঙ্গের অনেকটা অংশেও কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফল করতে চলেছে। আমার আসন মেমারি যেমন কোনোবার তো বিজেপি জেতেনি। এই ১ম বার মেমারি আসনটা বিজেপি জিততে চলেছে। আমি বলব অনুব্রত মণ্ডল। একদম আমরা যেখানে বসে আজকে সাক্ষাৎকার নিচ্ছি, অনুব্রত মণ্ডলের ঠিক বীরভূমটাও ঠিক অনেকটা এইরকমই। অনুব্রত মণ্ডল বলছেন, "বাপের জন্য এমন ভোট দেখিনি, তৃণমূল ২৫ টা সিট পাবে।" উনার মুখেই বহুদিনের সংগঠন করার লোক, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা সময় গরু পাচার কাণ্ডে অনেকে ধরা হয়েছিল, তিহার জেল খেটেছেন সেটা আলাদা কথা। কিন্তু সংগঠনের সঙ্গে তৃণমূলের সংগঠনের সঙ্গে অনুব্রত মণ্ডল বহুদিন ধরে আছে। ফলে তিনি যখন বলছেন যে এবার একেবারে তৃণমূল হারতে চলেছে, ২৫টার বেশি সিট পাবে না, তার মানে অনুব্রত মণ্ডল ঠিক কথাই বলছেন। বুঝতে পেরেছেন সংগঠক হিসেবে যে তৃণমূল এবার এই রাজ্য থেকে মুছে যেতে চলেছে। আপনারা যখন এই কথা বলছেন উত্তরবঙ্গের ভোট নিয়ে, দক্ষিণবঙ্গের ভোট নিয়ে, আপনি তুমুল আশাবাদী। ঠিক সেই সময় দাঁড়িয়ে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে ৪ঠা মের পর বিজেপি সরকার তৈরি হবে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গোল্লা পাবে বিজেপি। অমিত শাহ বলছেন অঙ্গভঙ্গ, কলিঙ্গ ৩ জায়গাতেই বিজেপি শাসন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বলছেন ৫ দিন পর এদের আর দেখতে পাওয়া যাবে না। কার কথা মিলতে চলেছে? দেখো বিজেপির উৎপত্তি হচ্ছে জনসংঘ থেকে, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে তৈরি। ফলে বিজেপির এই যে ২১টা রাজ্যে এখন বিজেপি আছে, বিজেপির বৃত্তটা কমপ্লিটই হবে না অন্তত আমি মনে করি যে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য বাংলা জিততে না পারলে। বিজেপি এবার বাংলা জিতবে, এই যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ বাকি দুটো হয়ে গেছে, বঙ্গটা বাকি আছে। বিজেপি এখানে এখানে জিততে চলেছে এবং আমরা যেটা বলছি, আমরা তো ১৭৭-৮০ কথা বলছি। ২০২১-এ তোমরা জানো যে বিজেপি ডাক দিয়েছিল আগলি বার ২০০ পার। সেটা হয়নি। আমার মনে হচ্ছে যে আমরা ১৭৭-৮০ বলছি ঠিকই। ২০২৬-এ এবার ২০২১-এ যেটা বলা হয়েছিল সেটা হবে। অর্থাৎ বিজেপি ২০০ পার করতে চলেছে। তুমি একটা জিনিস খেয়াল করবে, ২০১১-তে তৃণমূল ক্লিন সুইপ করেছিল। সিপিএম হেরে গিয়েছিল। ঠিক ২০১১ র ভোটটা মনে করে দেখো। ২০০৬-এ কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের দল ২৩৫ টা আসন পেয়েছিল। এবং তারপরেই বুদ্ধদেব ভট্টাচার্যের ওই মহাখননে দাঁড়িয়ে রাইটার্সে দাঁড়িয়ে ওই বিখ্যাত উক্তি, "আমরা ২৩৫, ওরা শুধু ৩৫।" এবং ২০২১-এও মমতা বন্দ্যোপাধ্যায় অতগুলো আসন পাওয়ার পর বলেছিল কি? যে, "আমাদের ধারে কাছে আর কেউ নেই, আমরাই বরাবর থাকবো।" ঠিক একই জিনিস এবার হতে চলেছে। ৬ এর অত আসন পাওয়ার পর ১১ তে সিপিএম ধূলিসাৎ হয়ে গেছিল। ২০২১-এ ওই অত আসন পাওয়ার পর ২০২৬-এও তৃণমূল ধূলিসাৎ হতে চলেছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। সেইদিন সাংবাদিক হিসেবে সবটার সাক্ষী ছিলেন একদম। যে বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন, "আমরা ২৩৫, ওরা ৩০" এই মন্তব্য এসেছিল। আমি বলব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যেখানে আপনি বললেন এক্ষুনি যে উত্তরবঙ্গের বিষয়টা খোলসা করলেন যে উত্তরবঙ্গে আপনাদের কতটা সম্ভাবনা রয়েছে জেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন উত্তরবঙ্গে সেঞ্চুরি পার করে গিয়েছেন তারা, ডাবল সেঞ্চুরি হবে দক্ষিণবঙ্গে। ভাইপো পিসি দুজনাই ভুলভাল বকছে হারার ভয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলভাল বকছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ২০০ পার করে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত হুমকি চমকানি রাজনীতি কেন করছে? মেমারিতে এসে বলে গেল ৪ তারিখে শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। অন্যান্য অনেক জায়গাতেই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সব ছেড়ে দিতে পারেন, আমি কিন্তু কাউকে ছাড়বো না। এই হুঁশিয়ারিগুলো কেন দিচ্ছে? এই হুঁশিয়ারিগুলো দিচ্ছে মানে তৃণমূল হেরে আছে, তাই এই হুঁশিয়ারিগুলো দিচ্ছে। সবচেয়ে বড় কথা জানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্ব গোয়েন্দা দপ্তর, ডিআইবি, আইবির রিপোর্ট কি? এবং আইপ্যাক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে এতদিন ধরে টেনে চলেছে, তাদের রিপোর্ট কি? এই দুটো রিপোর্ট কিন্তু জানতে হবে।
তাদের রিপোর্ট গোটা রাজ্য জুড়ে বলছে যে এবার তৃণমূল আর কিছু করতে পারছে না। আর মেমারিতে ওই একই রিপোর্ট আইপ্যাক এবং ডিআইবি রিপোর্ট বলছে যেখানে বিজেপি প্রার্থী এগিয়ে যাচ্ছে এবং প্রতিদিন এগোচ্ছে এখানে, প্রতিদিন এগোচ্ছে। 10 দিন আগে বিজেপি প্রার্থী মানবগঞ্জ যে জায়গায় মেমারিতে ছিল, 10 দিন পর এই আজকের দিনে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর চেয়ে অনেকটা বেশি এগিয়ে আছে। গরমটা একটা ফ্যাক্টর হয়েছে, জানো তো। গরমে তো তৃণমূল প্রার্থী বেরোতে পারছে না, আর বিজেপি প্রার্থী র্যান্ডাম প্রচার করে যাচ্ছে। এটা একটা ভালো সুবিধা হয়েছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এরকম ভাবে তুমি বলতে পারছো না, আর 15 বছর যারা সরকার চালাচ্ছে তারা গরমে বেরোতে পারছে না। কি বলবো? দেখতে পাচ্ছি না বাজারে, মানুষ দেখতে পাচ্ছে না কাউকে। এমনকি সবচেয়ে বড় কথা, প্রার্থীকে দেখা যাচ্ছে না। স্ট্রিট কর্নার হচ্ছে তৃণমূলের নেতারা করছে। সবচেয়ে বড় কথা, মেমারিতে কিন্তু তৃণমূল একটা প্রার্থী খুঁজে পায়নি। তার কারণ হচ্ছে সিটগুলো তো বিক্রি হয়। তৃণমূলের কেউ মেমারিতে কেউ তৃণমূলের কেউ কিনতে পারেনি, এটা যে সমস্যা। ওকে দেখে কম্পিউটার। না 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 না, সেটা মানুগুড়া তো পরে ভোটার, পরে মানে প্রার্থী হয়েছে। তার আগেই সিটগুলো নিলাম হয়েছে, যেগুলো জেলার নেতারাই বলছে, তৃণমূলের জেলার নেতারাই বলছে, এটা আমার কথা নয়। জেলার নেতারাই বলছে এই সিটগুলো সব বিক্রি হয়েছে। বর্ধমান দক্ষিণ, জামালপুর, মেমারি, এই সিটগুলো যে নিলামে কিনতে পেরেছে তারাই টিকিট পেয়েছে। ওই জন্য এখানে কোনো স্থানীয় প্রার্থীরা কোনো টিকিট পায়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দাদা, আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আমি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আমার সাংবাদিকতার অভিজ্ঞতা খুবই কম এবং খুবই স্বল্প দিনের। সেই জায়গা থেকে আমি একটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন তিনি 15 দিন এই রাজ্যে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন, উনি বলছেন এখানে থাকবেন, উনি তো বাইরের লোক, এখানকার ভোটার নয়, এখানে থাকতে পারেন না, হোটেলে টোটেলে লুকিয়ে আছেন, সব চলবে না। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কি সত্যি থাকতে পারেন? দেখো, আমি নির্বাচন কমিশনের নিয়মকানুন জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় যাদিকে বহিরাগত বলছে তার দলের বহিরাগত কারা? এই যে ইউসুফ পাঠান, এ কোথাকার লোক? এ শত্রুঘ্ন সিনহা কোথাকার লোক? মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সাংসদ বা বিধায়ক করছে তারা কোথাকার লোক? সব তো বাইরের লোক। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই হিসাবে যদি ধরি, যদি আমি এটা মনে করি না, কারণ গোটা ভারতবর্ষের মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় ভোটে দাঁড়াতে পারে, কেউই বহিরাগত না, সবাই তো ভারতীয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি এই শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, এরা যদি নিজের দলের লোক হয় বা বাঙালি হয়, তাহলে আমাদের যারা বিজেপির যারা আসছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা কি করে বহিরাগত হতে পারে? এক যাত্রা তো পৃথক ফল হতে পারে না। যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ বহিরাগত হয়, তা তৃণমূলের যারা সাংসদ প্রত্যেকে তো বহিরাগত। এক যাত্রায় পৃথক ফল হয়? মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ঢপবাজি করে বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবেন না। আমি বলবো, এই যে 29 তারিখ যে যে জায়গায় নির্বাচন রয়েছে, ইনক্লুডিং মেমারি, অনেকে বলছেন এই জায়গাগুলো তৃণমূলের গড়। এখানে কি নির্বাচন করাতে বিজেপিকে কি বেগ পেতে হবে, এবং কলকাতায় কত আসন পেতে চলেছে? এখন অব্দি আমাকে তো কোনো বেগ পেতে হয়নি। যা হচ্ছে সবই এই তৃণমূলের ছ্যাঁচড়ামি চলছে। মানে সব জায়গা থেকে আমার ফ্ল্যাগ ফেস্টুন গুলো সরিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে, ফ্ল্যাগ গুলো ফেলে দিচ্ছে। এগুলো তো ভয়ের কারণ। যদি জেতার ব্যাপারে নিশ্চিত থাকে তাহলে বিরোধী দলের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়তে হবে কেন? ছিঁড়ছে মানেই হচ্ছে তারা ভয় পেয়েছে। এবং ওই যে বললাম, পুলিশের রিপোর্ট নিজে বলছে যে বিজেপি প্রার্থী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তৃণমূলের প্রার্থী পিছিয়ে পড়ছে। এবং সেই জন্য টাকার রাজনীতি শুরু হয়েছে। বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে, আদিবাসী অঞ্চলে গিয়ে টাকার হরিল লুট চলছে। মদ মাংস এসব খাওয়ানো চলছে। মনে হয় না এবার কোনো সুবিধা করতে পারবে। মেমারিতে পদ্মফুল ফুটে গেছে অলরেডি। আমি এটা শেয়ার করে বলতে পারবো না, এটা আমার বড় দলের বড় নেতারা বলতে পারবে, কারণ আমি এখন এই মুহূর্তে একেবারেই সাংবাদিক নই। এই 15টা দিন খবরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো খবর দেখতে পাইনি। কত ভোট হয়েছে, তাদের পার্সেন্টেজ কি, কোন এলাকায় ভোট হয়েছে, কিচ্ছু দেখতে পাইনি। তাহলে দুম করে মন্তব্য করাটা আমার পক্ষে সম্ভব না। আমি শুধুমাত্র মেমারি নিয়ে বলতে পারি এবং মেমারি নিয়ে আমি ব্যস্ত। আমি বলবো যে 90% ম্যাজিক ভোট পড়ল, ম্যাজিক ফিগার, সেটা কি 29 তারিখে আরো ছাপিয়ে যাবে? ও এখানেও ওই একই ভোট হবে। এখানেও 92-93% ভোট হবে। ভোটটা তৃণমূলের বিরুদ্ধে হবে, ভোটটা পদ্মফুলই হবে। এবার পদ্ম ফুটছে, পশ্চিমবঙ্গ পদ্ম ফুটছে, মেমারিতেও পদ্ম ফোটার মানে সমূহ সম্ভাবনা ফুটে গেছে, এটুকু বলা যেতে পারে। মানুষ তাই বলছে। 2 দফার ভোটে কার ঝুলিতে কত আসন? এটা হিসাব করে বললাম আমি বলতে পারবো না। কারণ এই কারণে আমি যখন বলতাম হিসেব করে, তখন আমি সবগুলো ইকুয়েশন গুলো দেখতাম, কোথায় কি ভোট পড়েছে, কোন জেলাতে কি পার্সেন্টেজ ভোট পড়েছে, আগের ভোটগুলো কি ছিল, এবারের ভোটগুলো কি পড়ছে। আমি তো এই সমস্ত কিছুর বাইরে। আমি শুধু এই 15টা দিন একেমাত্র মেমারি এবং মেমারি নির্বাচন ছাড়া কিচ্ছু ভাবিনি। বাকি কিচ্ছু দেখার কোনো চান্স পাইনি। কোনো খবরের একটা কলাম পর্যন্ত দেখিনি। বাকি কিচ্ছু দেখিনি। শুধু মেমারি ছাড়া আমার মাথায় এখন আর কিচ্ছু নেই। কারণ আমার টার্গেট হচ্ছে শুধু মেমারি যেটা। স্পেকুলেশন মানুষ বলছে মেমারিতে আমাদের পদ্মফুল ফুটতে চলেছে। গ্রামগঞ্জের মানুষ বলছে, এসসি এসটি বলছে, আদিবাসী মহল বলছে, শিক্ষিত সমাজ বলছে মেমারিতে মানুষ জিতছে। আমি একটা প্রশ্ন করবো, আইপ্যাক যে মাঝপথে পালিয়ে গেল, আপনাদের কি বাড়িতে কিছুটা সুবিধা হলো? দেখো, আইপ্যাক পালিয়ে গেল কি গেল না, তাতে কিচ্ছু এসে যায় না।
আইপ্যাক এবার আর কিছু করতেও পারতো না। এবার বললাম না, তৃণমূলে হারছে, বিজেপির ক্লিন সুইপ হচ্ছে। আমরা যারা দূর থেকে দেখতে পাচ্ছি তারা তো বলছে ১৭০-৮০ নিয়ে ক্ষমতায় আসছে। আমার মনে হচ্ছে এরা ২০০ পেরিয়ে যাবে, যেটুকু মনে হচ্ছে আমার। পেরিয়ে যাবে। এবার সবশেষে আসবো একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত ভিশন কি বাস্তবায়নে এই নতুন টিম কতটা কার্যকর হবে বলে এবার নেতাদের বাইরেও অনেককে টিকিট দেওয়া হয়েছে, ইয়াং জেনারেশনকে টিকিট দেওয়া আছে, সাংবাদিকরা আছে, উকিলরা আছে, ডাক্তাররা আছে, আইএএস, আইপিএস, মানে একটা সংগঠিত টিমকে এবার সুযোগ দিয়েছে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। ফলে মোদী যে ভিশন নিয়ে চলছেন ২০১৪ থেকে, আমি তো মনে করি যে ২০১৯-এর দ্বিতীয় মোদী সরকারের সময় থেকে এই ভারতবর্ষের আসল ছোটাটা শুরু হয়েছে উন্নতির দিকে, বিকাশের দিকে, অগ্রগতির দিকে। ফলে এই পশ্চিমবঙ্গ যে সেই দিকে ছুটবে বলার অপেক্ষা রাখে না। ৩৪ বছরের সিপিএম শাসন, ১৫ বছরের তৃণমূল শাসনে রাজ্য শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গকে চিতায় তুলে দিয়েছে, শুধু আগুন লাগানোর অপেক্ষা। এবার পদ্ম ফুটবে, পরিবর্তন আসছে এবং দেশ যেমন এগিয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদীর হাত ধরে পশ্চিমবঙ্গ সেভাবে এগিয়ে যাবে এবং আমরা সেই অনুগত সৈনিকের মতন কাজ করব। একটাই শেষ প্রশ্ন আপনার কাছে। ডক্টর অশোক লাহিড়ীকে ভাইস চেয়ারম্যান করা হলো বঙ্গের জন্য এবং ডক্টর গোবর্ধন দাসের মতো আন্তর্জাতিক মানের বিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করা। এই যে দুজন বরেণ্য বাঙালি ব্যক্তিত্ব, এতে কি এই নতুন টিম গঠনের পরে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের সম্পর্ক, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে আরো উন্নত হবে বলে আপনি মনে করেন? একদম অবশ্যই। পশ্চিমবঙ্গে সমস্ত মানুষদের এই যে সমস্ত এই যে পদ্ম পুরস্কারগুলো আছে, নরেন্দ্র মোদী সরকার খুঁজে, খুঁজে বের করে পদ্ম পুরস্কার দিয়েছে। আর যে দুজনের নাম বললেন, এরা দুজনকে নিয়ে আমার বলার কোনো স্পর্ধা নেই। অশোক লাহিড়ীর কি যোগ্যতা সেটা আমার বলার ইয়েই নেই। আমি সেই যোগ্যই নই। অশোক লাহিড়ীকে যে এই জায়গায় বসানো হয়েছে, দারুণ জায়গায় বসানো হয়েছে। আমি তো ভেবেছিলাম তিনি অন্তত অর্থমন্ত্রকের কোনো দায়িত্ব পাবেন, এমন একটা ভেবেছিলাম। ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্দান্ত সিদ্ধান্ত। ফলে বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী বাঙালিদের গুরুত্ব দিচ্ছেন, বাঙালিদের ক্ষমতায় নিয়ে আসছেন এবং বাঙালিরা আগে কিন্তু এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে রাজত্ব করত। মোদী সরকারের আমলে সেটা কিন্তু হচ্ছে। বাঙালিদের তুলে, তুলে খুঁজে, খুঁজে মেধাবী মানুষগুলোকে নিয়ে আসা হচ্ছে। এটা আমার মনে হয় একটা দুর্দান্ত ব্যাপার। ব্যাপারে কতটা আশাবাদী, কি বলবেন ভোটার? সম্পূর্ণ আশাবাদী। ১০ দিন আগে যে জায়গাটা ছিলাম, ১০ দিন পরে এখন সম্পূর্ণ আশাবাদী। মানুষ বলছে বিজেপি জিতছে মেমারিতে। মানুষ বলছে পদ্মফুল ফুটছে। মানুষ বলছে মানব ঘোষ জিতছে।